পদ্মা এবং যমুনা নদীর অববাহিকায় অবস্থিত পাবনা জেলা 1828 সালে ব্রিটিশ সরকার পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করে। এই জেলার ভেতর দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, যদিও নদীটি এখন মৃতপ্রায়। তাঁত শিল্প, দুগ্ধজাত পণ্য, কৃষি পণ্যের জন্য বিখ্যাত পাবনা জেলা, একই সাথে বিখ্যাত মানসিক হাসপাতালের জন্যও। পাবনা জেলার 5টি সংসদীয় আসনের 22 লাখের বেশি ভোটার অপেক্ষা করছেন 12ই ফেব্রুয়ারির জন্য, যেদিন তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, জয়ী করবেন তাদের পছন্দের প্রার্থীকে। আমি আশিকেন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাবনা জেলার সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ থেকে চ্যানেল 24 আয়োজিত এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে রয়েছেন পাবনা জেলার স্থানীয় ভোটার, একই সাথে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংসদীয় আসনের প্রার্থীরা। দর্শক, আলোচনার শুরুতেই আমরা পরিচিত হয়ে আসি আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমরা বাম পাশে রয়েছেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তুহিন। জনাব শেখ তুহিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। জি, তার পাশেই রয়েছেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির, একই সঙ্গে তিনি পাবনা 5 আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন। মাওলানা ইকবাল হোসাইন, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সর্বশেষে রয়েছেন গণসংহতি আন্দোলনের পাবনা জেলার সদস্য সচিব এবং একই সাথে পাবনা 5 আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম। জনাব আজহারুল ইসলাম, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগতম। অনুষ্ঠানের শুরুতে আমরা একটু কথা বলে আসতে চাই আমাদের পাবনা জেলা প্রতিনিধি শাহিন রহমানের সাথে। শাহিন রহমান, পাবনা জেলা একটি ঐতিহাসিক জেলা, ঐতিহ্যবাহী একটি জেলা। এই জেলার সম্ভাবনার জায়গাটা কোথায় রয়েছে এবং একই সাথে সংকট এবং সমস্যাগুলো আসলে কি? মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। ধন্যবাদ প্রিন্স। আসলে পাবনা জেলা কিন্তু প্রায় 200 বছরের কাছাকাছি তার বয়স, একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এই জেলা ঘিরে আসলে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু বেশ আকাশ ছোঁয়াই বলা যায়। কিন্তু সেই জায়গায় কিন্তু যে প্রত্যাশার পারদ, সেটি কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে পাবনা জেলার যে প্রধানতম সমস্যা, যেটি সংকট তৈরি হয়েছে, পাবনা জেলা শহরের মধ্য দিয়ে চলাচল করে যে একটি মাত্র প্রধান সড়ক, আব্দুল হামিদ সড়ক, সেটি কিন্তু সংকুচিত হতে হতে এখন প্রায় সংকীর্ণ হয়ে গেছে। ফুটপাতগুলো দখল হয়ে গেছে এবং এই সড়কটি ঘিরে আসলে চলাচলের জন্য যে 4 লেন করা যে সাধারণ মানুষের প্রত্যাশা, সেটিও কিন্তু থমকে আছে। বারবার এই প্রত্যাশার কথা জানানো হলেও সেটি কিন্তু এখনো কাজ শুরু হয়নি। আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতি নদী। সেই ইছামতি নদীও কিন্তু আজকে দখল দূষণে কিন্তু আজকে মরা খালে একটি পরিণত হয়েছে। যদিও সেই ইছামতি ঘিরে একটি বেশ বড় প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সেটির কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু শহর অংশগুলোকে কিন্তু এখনো অবৈধ দখলদার উচ্ছেদ হয়নি এবং সেই খনন কিন্তু এখনো সেই অংশ হয়নি। আরেকটি বিষয় রয়েছে, জেলার স্বাস্থ্য সেবার একটি প্রাণকেন্দ্র বলা যায়, 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে চিকিৎসক সংকট সহ বিভিন্ন সংকট কিন্তু সেখানে বিরাজমান, যে কারণে স্বাস্থ্য সেবাটাও কিন্তু জেলার মানুষ কিন্তু অনেকটাই বঞ্চিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে পাবনার যে মাদকের যে একটি সমস্যা রয়েছে, ভয়াবহতা রয়েছে, কিশোর গ্যাংয়ের একটি বেশ বড় রকমের একটি সংকট হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের জন্য। আরেকটি বিষয় রয়েছে যে পাবনা চরাঞ্চলের মানুষের কথা যদি বলি, বিশেষ করে এই চরাঞ্চলের মানুষ কিন্তু শিক্ষা, স্বাস্থ্য থেকে কিন্তু তারা বঞ্চিত। প্রতি বছর তাদের যে হতাশা, ক্ষোভ, সেটি হচ্ছে যে প্রতি নির্বাচনে 5 বছর অন্তর অন্তর প্রার্থীরা তাদের কাছে যান, কিন্তু চরাঞ্চলের মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না। তারা শুধু আশার বাণী শোনেন এবং তারা ভোটও দেন, কিন্তু তাদের সেই জায়গাটা কিন্তু তারা হতাশায় নিমজ্জিত আছেন। তো সব মিলিয়ে এখানে বলা যায় যে কর্মসংস্থানের একটি বিশাল ব্যবস্থা রয়েছে। একটি বড় প্রতিষ্ঠান, তারা এখানে অনেক মানুষের কর্মসংস্থান করেছেন, কিন্তু বেকারত্ব সেই সাথে রয়েছে। এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে জেলার কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। সবজি কিন্তু সারা দেশে কিন্তু চলে যায়। তো সেই জায়গাতে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে এবং চাহিদা রয়েছে। তো সেই জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, দীর্ঘ 17 বছরের যে না পাওয়ার যে বঞ্চনা, সেগুলো হয়তো এই 17 বছর পরে এসে নতুন বাংলাদেশে সাধারণ মানুষ আসলে নতুন বাংলাদেশ এবং তাদের প্রত্যাশা পূরণে যারা প্রার্থী বিজয়ী হবেন তারা ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেছেন। জি, ধন্যবাদ শাহিন রহমান। এ পর্যায়ে প্রথমে চলে যেতে চাই শেখ তুহিনের কাছে। শেখ তুহিন, নির্বাচন আসছে, আপনাদের প্রার্থীও মনোনীত হয়েছে, ঘোষিত করা হয়েছে। আপনার দল বা আপনার প্রার্থী যদি বিজয়ী হয়, এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক, এটাকে আপনারা আসলে কিভাবে মিটিগেট করবেন বা জনগণকে কিভাবে আশ্বস্ত করবেন যাতে আপনাদের ভোট দেয়?
ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আসলে আমাদের প্রার্থী এমন একজন প্রার্থী, এত যোগ্যতা সম্পন্ন প্রার্থী, যেটা আমার মনে হয়েছে যে স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যতগুলো প্রার্থী হয়েছেন তার মধ্যে তাকে সবচাইতে বেটার মনে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই পাবনার জনগণ যদি উনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনি যে বৈষম্যের কথাগুলো বললেন উনি সেগুলোকে ইনশাল্লাহ দূর করে ফেলবেন। কারণ তার সম্পর্কে পাবনার মানুষ জানেন। উনি কখনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না। যে পরিমাণ বরাদ্দ উনি পাবনার জন্য নিয়ে এসেছেন ইতিমধ্যেই, উনি যা করেছেন, আজকে যদি আমরা ধর্মীয় দিক থেকেও দেখি, 100-র উপরে মসজিদ করা আছে উনার। তারপরেও আপনার আজকে স্কুল কলেজ করা আছে, মানব কল্যাণ ট্রাস্টের কথা বলা আছে, যে কথাটা বলা হয়েছে যে চর অঞ্চলের মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই চর অঞ্চলের মানুষ বা পাবনার মানুষের জন্য উনি মানব কল্যাণ ট্রাস্ট করেছেন। ইচ্ছা যে 10,000 ছাত্রছাত্রী সেখানে পড়ালেখা করবেন। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শামসুর রহমান শিমুল বিশ্বাস যদি জাতীয় সংসদে যেতে পারেন তাহলে সংসদ আলোকিত হবে। 2, উনি যদি রাষ্ট্র গঠনের সাথে যদি উনি থাকতে পারেন তাহলে রাষ্ট্র সমৃদ্ধ হবে। তা আজকে যদি উনাকে পাবনাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেন, যারা প্রার্থী আছেন সবাই অবশ্যই যোগ্য, কিন্তু উনাকে যদি স্পেশালি যদি পাবনার মানুষ ভোট দিয়ে যদি বিজয়ী করেন তাহলে আমি বিশ্বাস করি এই যে কথা হয়েছে আজকে, মাদক বলেন, সন্ত্রাস বলেন, এই যে যা কিছু আছে, আমার বিশ্বাস যে উনি সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, জনাব শেখ তুহিন, আপনাকে ধন্যবাদ। মাওলানা হুসাইন, আপনি জামাত মনোনীত প্রার্থী, তো আপনার পরিকল্পনায় এমন কি আছে যে পাবনাবাসী বা পাবনা 5 আসনের ভোটার যারা রয়েছেন তারা আপনাকে ভোট দিবে? আমরা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি জামাতের প্রার্থী না, আপনার একটু সংশোধনী, সেটা হলো যে চলমান যে আন্দোলনরত 8 দল, ইসলামী দল এবং আরো সমমনা দল, আন্দোলনরত 8 দলের আমি প্রার্থী। এরপরে হচ্ছে যে আমি নির্বাচিত হওয়ার পরে মেম্বার অব পার্লামেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে সাংবিধানিক, সেটা হচ্ছে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করা, এরপরে আইন প্রণয়নের সহযোগিতা করা, পুরাতন আইন সংশোধন করা, নতুন রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করা। আর উন্নয়নের ব্যাপারে আসলে আমাদের দেশের ইউনিয়ন পরিষদের উন্নয়নের প্রধান দায়িত্ব ইউনিয়ন পরিষদের, পৌরসভার মধ্যে উন্নয়নের দায়িত্ব পৌরসভার, এরপরে হচ্ছে জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, তারা উন্নয়নমূলক কাজ করবে। মেম্বার অব পার্লামেন্ট যারা, তারা আমাদের দেশে এই ব্যাপারে ভূমিকা রাখে। বিশেষ করে পাবনার যে সমস্ত সমস্যা, ইসামতি পুনর্খনন 24 আগস্টের পরে এটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি বলেছিলাম যে কাজ দ্রুত গতিতে শেষ করতে হবে। সেই আলোকে পাবনা ইসামতি পুনর্খনন হচ্ছে। পাবনার নয়, সারা বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, যেটা ব্রিটিশের সময়, এই হাসপাতালের আধুনিকায়ন দীর্ঘ বছর নাই। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছরে। আমরাও পিডব্লিউডির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে সেটারও টেন্ডার হয়েছে। পাবনা মানসিক হাসপাতাল আধুনিকায়ন হবে। পাবনার স্বাস্থ্য সেবা যেটা, এটা আধুনিকায়ন করে এটা 250 বেডে আছে, এটাও 500 বেডে উন্নতি করতে হবে। মানুষের মৌলিক চাহিদা যেটা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আজকের যুগে পৃথিবীর অন্য অনেক রাষ্ট্র আছে, কোনো নাগরিক যদি অসুস্থ হয় 999-এ টেলিফোন করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই বাড়িতে বা ওই রোগীর কাছে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স উপস্থিত হয়। স্বাধীনতার 54 বছর পরে আগামী দিনে এদেশের নাগরিককে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এরকম একটা চিন্তার বিষয় দেখতে হবে। আর ইসামতি
এটা মশা তৈরির একটা ফ্যাক্টরি ছিল। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ অবৈধ দখল করে এখানে বাড়িঘর আত্মসাৎ করেছিলেন এবং 5ই আগস্টের পরে আমার কাছে অনেকেই এসেছে এটা বন্ধ করে দিতে হবে ইত্যাদি। যারা আহাদ বিল্ডার্স এখানে নির্মাণ প্রতিষ্ঠান, সেনাবাহিনীর সহযোগিতা করছে, পানি উন্নয়ন বোর্ডের প্রধান দায়িত্ব, আমরা তাদেরকে যৌথভাবে ডেকে বলেছি এটা খনন করতে হবে। আমরা কবিতায় পড়তাম যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কিন্তু ইসামতি নদীর ক্ষেত্রে কবির এই কবিতার কোনো মিল ছিল না, সে মৃত্যু প্রায় হয়ে গেছিল। তো সব মিলে আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই, পাবনা শহরকে আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, শহরের মধ্যে রাস্তা সম্প্রসারণ, ইসামতি পুনর্খনন করে প্রবাহমান করা, স্বাস্থ্য সেবার মানুষের দরগড়ায় পৌঁছা দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে আমার কাছে রিপোর্ট মাদকে পাবনা 3 নম্বরে, এবং এটা রাজনৈতিক ছত্রছায়াই এই মাদকের ব্যবসা চলে। এবং কয়েক মাস আগে এখানে যে মাদক যে ধরা পড়েছে তাদের রাজনৈতিক পরিচয় ছিল। জি, আমরা মাওলানা আগামী হোসাইন, দিনে আপনার মাদক কাছে- মুক্ত পাবনা গড়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মাওলানা হুসাইন। জনাব আজহারুল ইসলাম, আপনার কাছে আসলে কি অফার আছে যে পাবনা 5বাসী আপনাকে ভোট দিবে? উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাকে ভোট কেন দিবে সেই কোশ্চেন যদি করি, ভোট আসলে ভোট মানে কথার যে ফুলঝুরি সেটা আমি ছুটাতে চাই না। গত 54 বছরে বাংলাদেশের মানুষ নানা সময়ে নানা প্রতিশ্রুতি পেয়ে আসছে, কিন্তু দিন শেষে আসলে কিছুই বাস্তবায়ন হয় না। এটার কারণ আমরা জানি, সেটা হচ্ছে বাংলাদেশে আসলে এখনো যে রাজনৈতিক যে বন্দোবস্ত, যেটা মানুষের দোরগোড়ায় যে রাজনৈতিক মানে নিয়ে যাওয়া দরকার, যে জনগণের রাজনীতি হওয়া দরকার, সেইটা আসলে গত 54 বছর বয়স, এই 54 বছর বাংলাদেশে কেউ পায়নি, জনগণ পায়নি। আমাদের গণসংহতি আন্দোলন, জুনায়েদ সাকিব ভাইয়ের হাত ধরে এবং মৌলানা ভাসানীর দেখানোর পথে আমরা প্রতিটা মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য যে রাজনীতি শুরু করেছি। আমরা মনে করি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এই যেটা আমার মুরব্বী বললেন যে উন্নয়নের কাজটা মূলত দরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তারা হচ্ছে এই ডেভেলপমেন্ট কাজগুলো করবেন। আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে উপর থেকে একটা সিদ্ধান্ত হয়, সেটা রুট লেভেলে হয়, সেটা আসলে কোনো কাজই হয় না। উন্নয়নটা হওয়া দরকার ছিল ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সেটা হচ্ছে না। এটার প্রবলেম কোথায়? কারণ হচ্ছে আমাদের সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নেই। সেই রাজনৈতিক বন্দোবস্ত যদি করতে পারি, আমরা যদি জনগণের গোড়ায় সেই রাজনীতিটা নিয়ে যেতে পারি, আমরা যদি সেই আশার আরো দেখাইতে পারি, এবং যেটার মাধ্যমে আমরা সুষ্ঠু একটা স্থানীয় সরকার পাবো, ক্ষমতা স্থানীয় সরকার পাবো, যেটা মানুষের যে আমার মুরব্বী সাহেব বললেন, স্থানীয় সরকার কাজ হচ্ছে এই রাস্তাঘাট, নদী খনন, এগুলো করা, জনগণের শিক্ষার ব্যবস্থা করা। আর পার্লামেন্টের কাজ হচ্ছে পলিসি মেকিং, নতুন আইন বাস্তবায়ন, নতুন আইন তৈরি করা। তো সেই জায়গা থেকে আমি যদি, যেহেতু পার্লামেন্টারিয়ান হব, জনগণের যদি ভালোবাসা থাকে, দোয়া থাকে, সেই জায়গাতে যাব। কিন্তু তার আগে যেটা দরকার, সেই পজিটিভ পলিটিক্স, রাজনীতি, যে রাজনীতি বলার ভাষণে করেছেন, মানুষের অধিকার, শুধু মানুষের অধিকার না, প্রতিটা প্রাণীর অধিকার। আমরা যেটা বলি প্রাণ এবং প্রকৃতির অধিকার, এই যদি ইসামতি না বেঁচে থাকে, এই যদি প্রকৃতি না বেঁচে থাকে, তাহলে পাবনা বাঁচবে না, মরুভূমি হয়ে যাবে, মানুষ আমরা কেউ বাঁচবো না। প্রাণ বাঁচতে হবে, প্রকৃতি বাঁচতে হবে, এবং সেই রাজনীতি আমি মানুষের কাছে নিয়ে যেতে চাই, মানুষের ভালোবাসা চাই। আমি যদি সেই রাজনীতি মানুষের নিতে পারি, আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসার মধ্য দিয়ে আমি পার্লামেন্টে সে নিয়ে যেতে পারবো, এবং সেই অধিকারগুলো তখন এমনিতেই বাস্তবায়িত হবে। এবং তার জন্য আমি রাস্তায় থাকবো, পাশে থাকবো, সবার ভালোবাসা চাই, ইনশাল্লাহ সেটা সম্ভব। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইসলাম। আমাদের সামনে অনেক ভোটার রয়েছেন যারা পাবনাবাসী, পাবনা 5-এর ভোটার আসনে ভোটার রয়েছেন, একই সাথে পাবনার বিভিন্ন আসনে ভোটার রয়েছেন। তো আপনারা 12 তারিখে ভোট দিতে যাবেন, তো এখানে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, আপনাদের কাছে প্রত্যাশাটা কি, দাবিটা কি প্রতিনিধিদের কাছে, যাতে তারা এটিকে, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তারা অ্যাড্রেস করতে পারে? সংক্ষেপে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি আর কে আকাশ। পাবনাবাসীর যে প্রত্যাশা, বৃহত্তর 16 জেলার একটা জেলা হিসেবে আমরা বরাবরই অবহেলিত। পাবনাবাসী, আপনাদের কাছে আমাদের 2টা দাবি। একটা, আপনাদের যে ইশতেহার থাকবে সেখানে পাবনা সিটি কর্পোরেশনকে উপযোগী করে তোলা, এবং প্যাটার্ন সেতুটা করার ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য পাবনাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, এবং এই সম্পর্কে বক্তব্য জানতে চাচ্ছি আপনার কাছে। জি, ধন্যবাদ। তো আপনার কোনো প্রশ্ন আছে কিনা?
হ্যাঁ, ধন্যবাদ। আমি শিশির ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি। আমি দুজন প্রার্থী এবং একজন প্রার্থীর প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমি রাজনৈতিকভাবে যদি বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা 54 বছরের পরেও আজকে পর্যন্ত হিংসাত্মকমূলক এবং প্রতিযোগিতামূলক রাজনীতির কিন্তু অবসান হয়নি। আমরা রাস্তায় যখন মিছিল দেখি, সে ইসলামিক দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, বাম ডান যাকেই দেখি, মানে তাদের যে স্লোগান, তাদের যে ভাষা, তাদের যে মিছিলের অ্যাগ্রেসিভ এবং হিংসাত্মক মনোভাব, এই জায়গা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। কিন্তু আমাদের প্রত্যেকের মুখের বুলি কিন্তু জনগণকে নিয়ে। জনগণ এইটা মানবে না, জনগণ এইটা করবে না, জনগণ এইটা চায়। জনগণটা আসলে কি চায় সেটা কিন্তু আমাদের বোঝা উচিত। আর যে উন্নয়নমূলক যে বিষয়গুলোর কথা হলো সেটা অবকাঠামোমূলক উন্নয়ন। সেক্ষেত্রে আমি বলবো যে আগে জনগণের যে 5টা মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার 5টা নিয়ে আপনারা কি কাজ করবেন, এবং নির্বাচনে যে প্রার্থী জিতলো, যে 4জন বা 3জন হেরে গেল, সেই 3জন কি সহযোগিতামূলক মনোভাব নিয়ে সেই যে জিতলো তার পাশে থাকবেন কিনা, বা আগামীর বাংলাদেশ কোন জায়গায় নিয়ে যাবে আমরা ধন্যবাদ। সেই জায়গাটা জি, শুনতে বুঝতে চাই পেরেছি আপনাদের। আপনাকে যে আপনার প্রত্যাশা বা দাবিটা কি? আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের নির্বাচন একটি ভিন্ন সময় চলছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে একটি শ্রেণী হারিয়ে গেছে তাদের কারণে, কিন্তু সাধারণ জনগণ তাদের কাজ হচ্ছে ভোটে দাঁড়ালে ভোট দেয়া অথবা অভিমান করে না দেয়া, কিন্তু তারা কিন্তু এই দেশেই বাস করবে। এখন আমার কথা হচ্ছে যে চলমান মব জাস্টিস চলছে, এবং আমরা যারা বলছি যে আমরা জনগণের প্রতিনিধি হব, তো জনগণের প্রতিনিধি হওয়ার পরে আপনারা কি নিজ নিজ দলের প্রতিনিধি হবেন না জনগণের প্রতিনিধি হবেন, এবং যদি পরাজিত হন তখন কি জনগণের হয়েই কাজ করবেন নাকি নিজ দলের হয়ে কাজ করবেন, এই প্রশ্নটা প্রার্থীর কাছে আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট একটা বিরতি নেই, বিরতির পরে আপনাদের কাছে আবারও আসবে এবং আপনারা যে প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরও জানবো প্রতিনিধি এবং প্রার্থীদের কাছ থেকে একটি বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। বিরতির আগে এখানে যারা ভোটার রয়েছেন তারা বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন আপনাদের উদ্দেশ্যে। তো একটি বিষয় যে পারস্পরিক সহমর্মিতা বা পারস্পরিক যে শ্রদ্ধাবোধের জায়গাটা রাজনীতিতে, সেটা কি আসলে ভবিষ্যতে থাকবে কিনা? আপনারা প্রচার প্রচারণা চালাবেন, ভোট পরবর্তী ফলাফল হবে, তখন আসলে সেই সৌহার্দ্যবোধটা থাকবে কিনা? অবশ্যই। এই কারণেই তো আজকে 17 বছর নির্বাসনে থাকার পরে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। জনাব তারেক রহমান যদি আগামী দিনের সরকার গঠন করেন এবং প্রধানমন্ত্রী হন, আমি বিশ্বাস থেকে বলছি যে ইতিমধ্যেই উনি এই দেশটাকেই পাল্টিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা একটা প্রোগ্রাম করে এলাম, উনি 8টা বিশেষ ব্যবস্থা নিচ্ছেন মানুষের জন্য। 8টা কার্ড দিবেন মানুষকে, তার মধ্যে থাকবেন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড সহ বিভিন্ন, যেটা আধুনিক রাষ্ট্রে থাকে। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে আসলে কোনো ভেদাভেদ থাকবে না। প্রধানমন্ত্রী হবেন জনতার প্রধানমন্ত্রী, কোনো দলের নয়। এমপিরা হবেন জনগণের এমপি, কোনো দলের এমপি হবে না। এবং এর প্রমাণ আমরা দিয়েছি অতীতে। জিয়াউর রহমান সেই ফ্যাসিবাদ, সেই মুজিবের সেই ফ্যাসিস্ট, সেই সময় উনি বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়েই শেখ হাসিনাকে এনেছিল, জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। তারই সন্তান জনাব তারেক রহমান। এবং খালেদা জিয়াও আপনারা দেখেছেন যে কখনোই আমরা ভারতের কাছে মাথা নত করেনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। আর সেখানে তো তারেক রহমান তাদেরই ঔরজাত সন্তান। তাহলে সে কি দৃঢ়তার সঙ্গে এই দেশ চালাবে, এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। অবশ্যই আগামী দিনে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। জি, ধন্যবাদ শেখ তুহিন। মাওলানা হুসাইন একজন ভোটার প্রশ্ন করেছেন যে যদি আপনি নির্বাচিত হন, তো সেই ক্ষেত্রে আপনি কি দলের প্রতিনিধি হবেন নাকি জনগণের প্রতিনিধি হবেন? একই সাথে একটি দাবি উঠেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের, তো সেই বিষয়ে আপনার কোনো প্রতিশ্রুতি আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের ভাষা হচ্ছে নির্বাচনে তোমাকে যারা ভোট দেয় নাই, নির্বাচিত হওয়ার পর তাকে নিয়ে কাজ করার নাম হচ্ছে গণতন্ত্র। আমি
নির্বাচিত হলে যারা আমাকে ভোট দেয় নাই, যারা পরাজিত হয়েছেন, তাদের সাথে নিয়ে আমি পাবনার উন্নয়নমূলক কাজ করব। এখানে দর্শকদের যে প্রশ্ন আসছে কয়েকটা, রাজনৈতিক অসহিষ্ণুতা, মাঠে ময়দানে সরাসরি বলেছে, বিভিন্ন রকম স্লোগান। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত ফ্যাসিস্টের পতন হয়েছে রাজাকার শব্দ অতি ব্যবহার করার কারণে। সে বলল যে রাজাকারের নাতিপতিদের কোঠা দেব না, মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের কোঠা দেব। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করলো, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে রাত্রেই মিছিল হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরে ডাকসু নির্বাচন হলো, সেই ডাকসু নির্বাচনে একটি দলের স্লোগান ছিল, তুমিও জানি আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্লোগান গ্রহণ করে নাই। ইদানিংকালে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দর আবার সেই স্লোগান দেখা যাচ্ছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, বিগত ফ্যাসিস্টের যেরকম রাজাকার শব্দ অতিরিক্ত ব্যবহার করার কারণে এই শব্দ দিয়েই তার পতন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শব্দ ব্যবহার করার কারণে তারা ভোটের ধারে কাছেও আসতে পারে নাই, ভূমিধস পরাজয় হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জাতি অপেক্ষা করছে। রাজনীতিতে যারা ফাউল ভাষা ব্যবহার করবে, যারা ফাউল খেলবে, জনগণ তাদেরকে এভাবেই পরাজিত করবে। পাবনাতে বর্তমান মেডিকেল কলেজ হয়েছে, ক্যাডেট কলেজ আগের থেকেই আছে, বিজ্ঞান প্রযুক্তি আছে, টেক্সটাইল আছে। পাবনার মানুষ যেহেতু কৃষি নির্ভর এবং অনেক আগের থেকেই পাবনা কৃষি সমৃদ্ধ, পাকিস্তানের সময় থেকে পাবনায় কৃষি ফার্ম বড় আকারে আছে, আমাদের ঈশ্বরদীতে কৃষি কলেজও আছে। এখন প্রয়োজনের দাবি পাবনাতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা। আগামী দিনে আমি নির্বাচিত হলে এই কৃষি বিশ্ববিদ্যালয়টা অগ্রাধিকার পাবে এবং কৃষি মন্ত্রণালয় সহ সরকারের কাছে এ ব্যাপারে দাবি করে ইনশাল্লাহ শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে বাস্তবায়ন করবে। আমাদের পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এই যমুনা সেতু। আমরা ইতিপূর্বে ডিসি অফিসের একটা মিটিংয়ে দেখলাম 1932 সনে প্রথমে এই যমুনা সেতুর ফাইল ওঠে। তো সেইটি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের ফলে 80-র দশকে এটা একটা কথা হয় যে যমুনা সেতু করা হবে এবং সেটা পাবনাবাসীর দাবি ছিল আরিচা নগর বাড়ি। কিন্তু দুর্ভাগ্যজনক ওই সময় পাবনার পরিকল্পনা মন্ত্রী ছিলেন, গত 2 দিন আগে যিনি ইন্তেকাল করলেন, তারপরেও এই যমুনা সেতুটা পাবনাবাসীকে হতাশ করে তাদেরকে ব্যাকডেটেড করে সিরাজগঞ্জ দিয়ে করা হলো। তো এটা পাবনাবাসী ঢাকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হলো। আগামী দিনে যে দাবি ওয়াই প্যাটাং ব্রিজ করা, আরিচা দৌলতদিরা, আরিচা নগরবাড়ি, আমরা গত কয়েক মাস আগেও মিটিং করেছি। এখানে 2টি বিষয় অগ্রাধিকার। একটা হচ্ছে যে ওয়াই প্যাটার্ন ব্রিজটা এটা ব্যয়বহুল। অনেকেই মনে করেন পুরাতন যে নগরবাড়ি ঘাট, এখানে যদি একটা সেতু করা যায় আর সোয়ারের উপর যদি সাবমার্সিবল রাস্তা করা যায় আর আরিচার সামনে যদি আরেকটা ব্রিজ করা যায়, তাহলে এটা পাবনাবাসীর জন্য যৌক্তিক। আমার অন্যতম দাবি হচ্ছে ঢাকার সাথে, রাজধানীর সাথে পাবনার যাতায়াতের জন্য এই ওয়াই প্যাটার্ন হোক অথবা স্টেট ব্রিজটা পাবনাবাসীর জন্য করা। জনাব ইসলাম, এখানে সিটি কর্পোরেশনের একটি দাবি উঠেছে, তো আসলে সিটি কর্পোরেশন করার মতো ক্যাপাসিটি পাবনা শহরের আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পাবনা শহর হচ্ছে ব্রিটিশ আমল থেকে চলমান যে আধুনিকায়ন এবং আরবানাইজেশনের যে সিটিগুলো, তার মধ্যে পাবনা অন্যতম। এবং পাবনা এই মুহূর্তে আমরা ব্যাকফুটে আছি। আমাদের যেহেতু যে সেতুটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, যে কারণেই হোক হয়নি। কিন্তু পাবনার ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, পাবনার যদি ইন্ডাস্ট্রি বলি সেটাও সমৃদ্ধ, এখানে এগ্রিকালচার সমৃদ্ধ, জনবসতি সমৃদ্ধ। এবং শুধু পাবনা বলতে পাবনা না, পাবনার আশেপাশে আরো বেশ কিছু ছোট ছোট শহরের মতো উপশহর বলা যায় ডেভেলপ করছে। আমি মনে করি যদি স্থানীয় সরকার আগামীর যে সংসদ আসছে, সেই সংসদে যে আমরা জুলাই সনদ যেটা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছি, সেটা যদি ঐক্যমত্য ভিত্তিতে সেটা পার্লামেন্টে যদি পাস হয় এবং সেটা
গ্রহণ হয় তাহলে স্থানীয় সরকারগুলো অনেক শক্তিশালী হবে বলে আশা করি। তখন পাবনাতে একটি সিটি কর্পোরেশন হওয়া খুবই যুক্তিযুক্ত সম্ভব, এবং সেটা বড় শুধু পাবনা না, বাংলাদেশের বড় বড় যে সিটিগুলো আছে সেখানে আরবানাইজেশন করা দরকার, এবং সেটা প্রাণ প্রকৃতির সাথে সমন্বয় করে করা সম্ভব। ধন্যবাদ। জি, ধন্যবাদ ইসলাম। আমি আবারও যেতে চাই ভোটারদের মাঝে। তো আপনাদের আসলে কোনো দাবি আছে কিনা? আমরা দেখেছি অনেকে হাত তুলেছেন। আমি একটু ইয়াং ভোটারের কাছে যেতে চাই। তো আপনি তরুণ ভোটার, আপনার দাবি কি, প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আমাদের অনেক উন্নয়নের বিষয়ে কথা হয়েছে, কিন্তু বিজ্ঞান নিয়ে প্রযুক্তি নিয়ে কোনো উন্নয়নের বিষয়ে কথা হয়নি। সবাই বাংলাদেশের নাম যখন উচ্চারণ করে, পাবনার নাম যখন উচ্চারণ করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামটা প্রথমে চলে আসে। যেহেতু বাংলাদেশে ভারতীয় আধিপত্য বেড়ে চলছে, আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষার জন্য আমাদের আধুনিক এয়ার সিস্টেম এবং মিসাইল ব্যবস্থা এবং এটাকে সুরক্ষা করার জন্য আমাদের পাবনাতে আমি মনে করি ডিজিটাল ল্যাব বা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আমাদের পরীক্ষাগার তৈরি করা দরকার, যেখানে আমাদের ইয়াং প্রজন্মের যারা আছে তারা আমাদের নিজস্ব মেধা খাটিয়ে নিজস্ব এয়ার সিস্টেম, মিসাইল এইগুলো তৈরি করবে এবং দেশকে সামনে থেকে নেতৃত্ব দেবে। এই বিষয়ে আমাদের প্রার্থীগুলো যারা আছে প্রার্থী, তাদেরকে বলবো আপনারা আমাদের পাবনা সহ সারা বাংলাদেশে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তির যে উন্নয়ন, প্রযুক্তিগত যে উন্নয়ন, এই উন্নয়ন কতটুকু ভূমিকা পালন করবেন এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনাদের কাছে আসবো। তো আসলে আপনার কোনো দাবি আছে কিনা, কোনো প্রত্যাশা আছে কিনা যারা রয়েছেন এখানে? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে বলতে দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন বিএনপির পক্ষ থেকে আবু ওবায়দা শেখ তুহিন, আছেন প্রিন্সিপাল ইকবাল হোসেন এবং গণসংহতি আন্দোলন আজহারুল ইসলাম। আমরা জানি যে আমাদের এই জেলায় অবকাঠামো উন্নয়নের চেয়ে জরুরি নাগরিক পরিষেবা। বর্তমান সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোষণা করেছে নারী কর্মঘণ্টা কমিয়ে আনবে 5 ঘন্টা। তো এই 5 ঘন্টা কমিয়ে আনার ফলে নারীর ক্ষমতায়ন বা চাকরির সুযোগ বা কর্মের সুযোগ আসলে কিভাবে সম্ভব, এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর শিক্ষা দীক্ষা বা আনুষঙ্গিক স্বাধীনতার ক্ষেত্রে আসলে জামায়াতের ইসলামের এই চিন্তাধারা কতটুকু যুব উপযোগী বা বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ, এই ব্যাপারটা আমি প্রিন্সিপাল ইকবাল সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এখানে অনেকেই হাত তুলেছেন। আমি একটু তরুণ ভোটারের কাছে যেতে চাই। আপনার দাবি কি, প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন হোসাইন, বাংলা বিভাগ, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। তো আমার জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থীদের কাছে কিছু দাবি থাকবে। তো পাবনার অনেক কিছু উন্নয়নমূলক কথা হয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2 নম্বরে আছে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা। কিন্তু আমাদের এই ক্যাম্পাসে উন্নয়নমূলক কোনো কাজ নাই। আমরা যদি দেখতে চাই আমাদের চলাফেরার জন্য বাস সিস্টেম, বাসে আমরা একদম যেতে পারি না, অনেক অবস্থা খারাপ। সেখানে বোনেরা থাকে, ভাইয়েরা থাকে, মারামারি অবস্থা। আবার আমাদের যদি বাসস্থান দেখতে যাই, যে আমাদের হলগুলো আছে, আমাদের হলগুলোর দিকে তাকালে ক্যাম্পাসে 27,000 স্টুডেন্ট, কিন্তু আমাদের মাত্র 700 কি 1000 স্টুডেন্ট আবাসিকভাবে থাকে। তো আমাদের দাবি, প্রাণের দাবি, আমাদের এই অ্যাডওয়ার্ডিয়ান ক্যাম্পাসের একটা দাবি যে আমাদের যে মনোনীত প্রার্থী আছে তারা ক্ষমতায় গেলে আমাদের এই পাবনার স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়ে তাদের চিন্তা ভাবনা, উন্নয়নমূলক কতটুকু ধারণা আছে আমরা এটা জানতে চাই তাদের কাছে। ধন্যবাদ আপনাকে। পিছনে একজন আছেন, আপনার দাবি কি, প্রত্যাশা পরে? ধন্যবাদ। আমার প্রশ্ন যে আমি এখন প্রার্থীর কাছে, যে আমরা যে আশা নিয়ে দেশটা স্বাধীন হলো, সবার একই আশা যে আমরা ভোট দিতে পারি না, বারবার ভোট দিয়ে একজনের পরে আর একজনের কাজ যায়। আমরা এবার আশা করেছি ভোট সুস্থ দেব, যাকে দেব সেই যেন নির্বাচিত হয় এবং ভালো মানুষকে দেব, এটা আমার আশা। এখন বর্তমানে আমার প্রশ্ন যে আমরা যে আশা নিয়ে সামনে ভোট দেবো, এই আশাটা সুস্থ করবে পারবে? একটা দলের হাতে সুস্থ আর একটা দলের সুস্থ না, আমার সুস্থ চাই। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সুস্থ আশা পাচ্ছি না, খালি ভোটের আশাতেই আর একজন ভোট পাওয়া যায়, ভালো লোক ভোট পাচ্ছে না। আপনার দাবি কি, প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে 3টি দলের প্রতিনিধিকে দেখতে পাচ্ছি। আমি সবার কাছে একটি আবেদন রাখতে চাই, সেটি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের মাধ্যমে
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ সকলকে মুক্তভাবে কথা বলার দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি এই দেশে বৈষম্য বিরোধী অবস্থা তৈরি করতে গেলে, বৈষম্যকে দূর করতে গেলে সবচাইতে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে চাঁদাবাজ এবং সন্ত্রাসের মূলোৎপাটন। কারণ সন্ত্রাসী থাকলে কোনোভাবেই বৈষম্য দূর করা যাবে না। পেশি শক্তির ভয় দেখিয়ে অনেকে যারা প্রাপ্তিতা থাকে সেই প্রাপ্তিতার জায়গা থেকে আমরা দুর্বৃত্ত হয়ে যাই। আপনারা যখন নিজেরা সংঘবদ্ধ থাকেন তখন একজন আরেকজনের ভূয়সী প্রশংসা করেন, কিন্তু যখনই রাজনৈতিক সুবিধার্থে আপনাদের আলাদা হইতে হয় তখন একজন আরেকজনের শত্রু হয়। আমরা এই চিত্র দেখতে চাই না। এবং জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, আপনাদের করণীয় কি, আপনারা আমাদের জন্য কি করবেন সেটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা স্থানীয় ভোটার যারা রয়েছেন তাদের অনেক প্রশ্ন আছে, চাঁদাবাজি নিয়ে, দুর্নীতি নিয়ে প্রশ্ন আছে, নারী কর্মঘণ্টা নিয়ে প্রশ্ন আছে। তো সব উত্তরই আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, সময় হচ্ছে আরো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা রয়েছি পাবনা জেলাতে। আমরা কথা বলছি রাজনীতিবিদদের সাথে, প্রার্থীদের সাথে, একই সাথে আমরা কথা বলছি স্থানীয় ভোটারদের সাথে। তো এ পর্যায়ে আমি যেতে চাই মাওলানা হোসাইনের কাছে। সুনির্দিষ্টভাবে আপনার কাছে প্রশ্ন এসেছে যে আপনাদের আমির যে কথাটি বলেছেন, নারী কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়ে একটা কথা বলেছেন। তো এখানে ভোটার যারা রয়েছেন তারাও বলছেন, তো এই বিষয়ে নারী কর্মঘণ্টা কমানোর যে যৌক্তিকতা বলা হচ্ছে সেটা কতটা যৌক্তিক, এবং নারীর যে অধিকার সেই অধিকারটা কতটুকু আপনারা রক্ষা করতে পারবেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমায় দেব। সেটা হচ্ছে কর্মঘণ্টা কমানো বাড়ানোর বিষয়টা তো রাষ্ট্রের সঙ্গে জড়িত। আমাদের দেশে আগে একদিন ছুটি ছিল, এখন সপ্তাহে 2 দিন ছুটি। আবার মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন সরকার এসে সপ্তাহে 1 দিন ছুটি, 2 দিন ছুটি এটা ঘোষণা করে। নারীদের ক্ষেত্রে গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে মাতৃকালীন ছুটি তারা পায়। এরপরে হচ্ছে যে তাদের আরো কিছু ছুটির ব্যবস্থা আছে। আধুনিক রাষ্ট্র যারা পরিচালনা করেন সেই সমস্ত রাষ্ট্রে কিন্তু যদি কোনো নারী সন্তান সম্ভাবনা হয়, সেখানে স্বামী যদি চাকরি করে তখন তারও ছুটির কোনো ব্যবস্থা সরকারিভাবেই থাকে। তো আমাদের দেশের জনসংখ্যার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেখা যায় যে 17,50,000 মহিলা আমাদের এখানে বেশি। তো আমরা তো এক হাত দিয়ে সাঁতার দিতে পারবো না, সাঁতার দিতে 2 হাতই লাগবে। বাংলাদেশের উন্নয়নে নারীরা বিরাট ভূমিকা রাখছে শিক্ষার ক্ষেত্রে, আপনারা দেখছেন। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে যে নারীদের যেহেতু কর্মব্যস্ততা আছে, তাদের চাকরির সাথে গৃহস্থলী কাজ, সংসার সামলাতে হয়, ছেলে মেয়েকে দেখাশোনা করতে হয়, সন্তান ধারণ করতে হয়, এই সব দিক বিবেচনা করে বিভিন্ন বিষয় তার অবস্থার আলোকে আমরা নারীকে কর্মক্ষেত্রে 5 ঘন্টা এটা সুযোগ দেওয়া হবে। এটা সবার জন্য নয়, সব সময় নয়, বিশেষ সময়ে এই সুযোগটা তারা পাবেন। আমিরে জামাত ওইভাবে বিস্তারিত ব্যাখ্যা বলেন নাই, শুধু আসছে যে নারীর কর্মঘণ্টা কমায় আমরা 5 ঘন্টা করব। এটা তার চাকরি জীবনের টোটাল সময়ের জন্য নয়, বিশেষ কিছু সময়ের জন্য এই সুযোগ সুবিধা তারা পাবে। মাওলানা হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব শেখ তুহিন, একজন ভোটার প্রশ্ন করেছে যে চাঁদাবাজ, দুর্নীতির একটি প্রসঙ্গ আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় যান বা আপনার প্রার্থী যদি নির্বাচিত হয়, দুর্নীতি এবং চাঁদাবাজি রোধে আপনাদের কি ভূমিকা থাকবে, কি উদ্যোগ থাকবে? বা মাদকের যে কথা উঠেছে, জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস যদি এমপি হয়ে সংসদে যায় তখন এই পরিস্থিতি পাবনাতে থাকবে না। কোনো মাদক ব্যবসায়ী সে এখানে থাকতে পারবে, ব্যবসা করতে পারবে না। পাবনাতে সন্ত্রাস থাকবে না। একদিকে আইনের শাসন, আর একদিকে শিমুল বিশ্বাসের মোটিভেশন। আমি বিশ্বাস করি যে সে যখন সংসদে বসে যাবে তখন সে আর বিএনপির এমপি থাকবে না, সে সমগ্র জনতারই এমপি হবেন। এবং সন্ত্রাস, মাদক, দুর্নীতি, আসলে
দুর্নীতিটাকে তো সরকার কর্তৃক জিরো টলারেন্স ঘোষণা করা উচিত। কারণ আমি তো যখন এই 5ই আগস্টের পরে যখন আমি স্টাডি করলাম যে পৃথিবীর 1 নাম্বার পাসপোর্ট কোন দেশের, দেখলাম সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নাম্বার পাসপোর্ট। তো সিঙ্গাপুর গড়ার উপরে আমি সাথে সাথে সেখানে আমি মনোযোগী হলাম। আমি দেখলাম যে সিঙ্গাপুরের যে প্রথম প্রধানমন্ত্রী সম্ভবত লি কুয়ান এরকম নাম, তা উনি এই দেশ গড়ার ক্ষেত্রে 3টি সিদ্ধান্ত নিলেন। প্রথম, যেখানে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সততা। আজকে দেখেন মানে আমাদের দেশটা কোথায় চলে গেছে। আমরা কি করছি, একটা মানুষকে চেয়ারে বসাচ্ছি তাকে অসৎ করে, তার কাছ থেকে টাকা নিচ্ছি, সেই টাকা দিয়ে তাকে চাকরি দিয়ে তারপর আমরা সেখানে বসাচ্ছি। আজকে আমি শুনতে পাই পুলিশ সেখানেও নাকি একজন এসআই এর চাকরির জন্য 18-20 লাখ টাকা রেট উঠে গেছে। তাহলে একজন 18-20 লাখ টাকা দিয়ে যদি এসআই হয় সে কি আর মানব থাকবে? সে তো দানবে রূপান্তরিত হবে। তাহলে যে মানুষটাকে আমি অসৎ করে চেয়ারে বসাচ্ছি, আমি তার কাছ থেকে সৎ সার্ভিসটাকে কিভাবে আশা করি? আমি এটাকে চমৎকার ভাবে গ্রহণ করেছি যে নিয়োগের ক্ষেত্রে প্রথম সততা থাকতে হবে, দেখতে হবে এই মানুষটা তার ভিতরে সততা আছে কতটুকু। 2, কর্মের ক্ষেত্রে দক্ষতা। এটা আমি বলছি না, এটা হচ্ছে লি কুয়ান যে সিদ্ধান্তটা নিয়েছিল যে তিনি হচ্ছে কর্মের ক্ষেত্রে দক্ষতা। আর দুর্নীতি জিরো টলারেন্স, মানে দুর্নীতি জিরো টলারেন্স। আমরা সারা পৃথিবীর মানুষ জানি যে জরিমানার দেশ সিঙ্গাপুর, সেখানে এমন আইন আছে যে আপনি আপনার নিজ গৃহে, আপনার নিজ রুমে আপনি জন্মদিনের পোশাক পরে থাকতে পারবেন না। যদি এটা প্রমাণ হয় তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে, আপনি নিজের ঘরেও না। এটা হচ্ছে দুর্নীতি জিরো টলারেন্স। উনি 3টে নিয়েছিলেন, এক নিয়োগের ক্ষেত্রে সততা, কর্মের ক্ষেত্রে দক্ষতা, আর দুর্নীতি জিরো টলারেন্স। অর্থাৎ আপনার ক্ষমতায় আসলে দুর্নীতির বিরুদ্ধে আপনার জিরো টলারেন্স ঘোষণা করতে হবে দুর্নীতি নিয়ে। এই ব্যাপারে কোনো আপোষ নাই। শুধু দুর্নীতি আমাদের দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, এগোতে দেয়। জি, ধন্যবাদ শেখ তুহিন। জনাব ইসলাম, একজন ভোটার বলছিলেন যে নির্বাচনে তারা ভোট দিতে চান, সুষ্ঠু পরিবেশ চান। তো সেই ক্ষেত্রে যে ভোটটি হবে 12ই ফেব্রুয়ারি, আপনার কি মনে হয় যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যে এখন অবস্থা, সেটি পরিস্থিতি আরো উন্নতি হবে নাকি আরো অবনতি হবে, কি মনে হয় আপনার? আমি কি সাথে আরো 2-একটা কোশ্চেন আনসার দিব? জি, আচ্ছা। প্রথমত হচ্ছে আমরা গণসংহতি আন্দোলন যেটা বলছি প্রথম থেকে, সেটা হচ্ছে যে বিচার সংস্কার এবং নির্বাচন, জাতির মুক্তির এটাই একমাত্র বর্তমান সময়ের মূল কাজ। বিচার সংস্কার এবং নির্বাচন। সংস্কারের যে বিষয়টা ছিল, জুলাই সনদের যে ইয়াটা ছিল, প্রক্রিয়াটা ছিল, সেটা মোটামুটি একটা জায়গায় এসছে এবং সেটা আগামী পার্লামেন্টে গিয়ে সেটা আইনি রূপ পাবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমরা মনে করি সামনে আগামীতে বাংলাদেশের যে রাজনীতির যে একদম কিনারায় আছে, বাংলাদেশ স্বাধীনতার যে একদম কিনারায় আছে, সেখান থেকে উঠে আসতে গেলে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে স্বাধীনতা রক্ষা করাই কঠিন হয়ে যাবে। অন্যগুলো বাদ দিলাম, কিভাবে আমাদের জনগণ তার অধিকার আদায় করবে, কিভাবে তার ক্ষমতায়ন করবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সেটা। এবং এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অত্যন্ত বুদ্ধিমান এবং তারা যথাসময় যথা সিদ্ধান্ত নেয় বলেই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করে গেছে। এবং আমি আশাবাদী যে এই নির্বাচন হতে হবে। জি, আমি আরেকটা কোশ্চেন আনসার দিতে চাই, সেটা হচ্ছে যে আমার এক ভাই বললেন যে হলো ওই যে পাবনা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আমাদের মিসাইল লাগবে। আমি এই অ্যাডওয়ার্ডের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েট, দেন আমি শাহজালাল সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স, এবং রেজাল্ট আপনাদের দোয়ায় ভালো ছিল, ফার্স্ট ক্লাস। আমি কিন্তু এখন ফিজিক্সের কোনো কিছু করি না। এটা হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশের রিয়েলিটি। সেখান থেকে যদি বাংলাদেশকে সঠিক ট্র্যাকে আনতে হয়, সুশাসন লাগবে, গুণগত রাজনীতি পরিবর্তন লাগবে, নতুন রাজনীতি বন্দোবস্ত লাগবে, জনগণের সরকার লাগবে। 54 বছর বয়সে বাংলাদেশে অনেক সরকারকে আপনি দেখছেন, পার্লামেন্টে যখন যায় তখন সবাই তাদের গাড়ি কেনার জন্য, ট্যাক্স মওকুফের জন্য সব একসাথে হয়ে যায়। জনগণের ট্যাক্স মওকুফের জন্য না, এলাকার উন্নয়নের জন্য ট্যাক্স মওকুফ হয় না। এই হচ্ছে বাংলাদেশ। আমি তাই জুলাই যে সহযোদ্ধা ভাইকে বলবো, আপনারা আগে আসেন। রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে, খারাপ মানুষগুলো রাজনীতি করবে, তাদের শাসন আপনাকে গ্রহণ করতে হবে, ভালো মানুষকে রাজনীতি আসতে হবে।
আজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে রয়েছি, সময় খুবই সংক্ষিপ্ত। আমরা একটু কথা বলছি গণভোট নিয়ে। জনাব মাওলানা ইকবাল হোসেন, গণভোট নিয়ে আপনাদের অবস্থানটা কি, এবং গণভোটের যে প্রশ্নটা সেটি প্রশ্নটা আপনারা জনগণের কাছে উপস্থাপন করতে পেরেছেন কিনা খুবই সংক্ষেপে বলবেন গণভোট নিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। আমার ডাইনে পাশে দুইজন বক্তব্য দিলেন। জামাতের আমির কিন্তু ঘোষণা করেছে যে জামাতের থেকে যারা এমপি নির্বাচিত হবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, তারা প্লট বরাদ্দ নেবেন না, তারা ফ্ল্যাট নেবেন না। আমি চাই বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্র থেকে এরকম ঘোষণা আসুক, তাহলে বোঝা যাবে যে দেশপ্রেমিক রাজনীতিবিদ কারা। গণভোটের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি মজবুত করা, কিন্তু সেটা দুই একটা রাজনৈতিক দলের অনীহার কারণে সম্ভব হয় নাই। এখন আগামী 12ই ফেব্রুয়ারি একই দিন গণভোট, রেফারেন্ডাম এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি জনগণকে জাতীয় নির্বাচনের ব্যাপারে যেভাবে উদ্বুদ্ধ করা হবে, গণভোটের ব্যাপারে সেভাবে উদ্বুদ্ধ করা হবে, এবং এই ভোট যেন তারা হার পক্ষে দেয়। তা না হলে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় এবং 24-এর আন্দোলন যদি সাংবিধানিক ভিত্তি না পায়, তাহলে আমাদের দেশের কিন্তু সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। ধন্যবাদ মাওলানা হোসেন। আমরা এর জন্য গণভোটের পক্ষে এবং জনগণকে গণভোটের পক্ষে রায় দেওয়ার জন্য উদাত্ত আহ্বান। জি, ধন্যবাদ মাওলানা হোসেন। জনাব ইসলাম, খুবই সংক্ষেপে আপনি বলবেন, আজহারুল ইসলাম, গণভোটের বিষয়ে আপনারা প্রচার প্রচারণা চালাচ্ছেন কিনা খুবই সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমরা অবশ্যই গণভোটের পক্ষে। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। আমরা হয়তো সম্পূর্ণ আমাদের যতটুকু চাওয়া ততটুকু পাইনি, তবে এটা বাংলাদেশের আশু রাজনৈতিক পথ সমাধান করার একটা মাধ্যম বলে মনে করি এবং পজিটিভ। জি, ধন্যবাদ ইসলাম। জনাব শেখ তুহিন, গণভোট নিয়ে আপনারা প্রচার প্রচারণা চালাচ্ছেন কিনা খুবই সংক্ষেপে বলবেন। গণভোট নিয়ে আসলে আমি না, এটা আমার দল না, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচন অন্য নির্বাচনের মতো নয়। এই নির্বাচনের উপর ডিপেন্ড করে একটা দেশের সরকার। তো যে জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আর গণভোট নয়, যেহেতু আগে আমরা করতে পারি না, আগেটা করতে পারিনি, এখন এই জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট নয়। জি, ধন্যবাদ শেখ তুহিন। দর্শক, অনুষ্ঠান আজকে আমরা শেষ করছি পাবনা জেলা থেকে, এবং আগামীতে নতুন কোন জেলাতে স্থানীয় ভোটারদের সাথে আমরা কথা বলবো সেই জেলার রাজনৈতিক প্রতিনিধি এবং স্থানীয় যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।